আমাদের আজকের গল্প ফিরে পাওয়া। কলমে যুথিকা সাহা। বাড়ির সামনে গাড়িটা এসে থামতেই আশেপাশে বাড়ির বারান্দা জানালা থেকে কত জোড়া চোখ তার দিকে তাক করে আছে। বলতে গেলে প্রায় তার এখানেই যাতায়াত। ডক্টর অম্লান বোস গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে গেলেন। শোভাদেবীর একমাত্র ছেলে তন্ময় হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছে বছর 3। ছেলের বউ সুনন্দা ও তার একটি বছর 5 ছেলে। স্বামী মারা যাওয়ার পর থেকেই সুনন্দা বিছানা নেয়, এমনকি তার বাকশক্তিটুকুও চলে যায়। 2 বছরের ছেলে আর অসুস্থ ছেলের বউকে নিয়ে শোভাদেবী লড়াই চালিয়ে গেছেন। এই বিপদে তাদের পাশে পড়শি কোনো মানুষকে দেখা যায়নি। পাশে থাকার মধ্যে তন্ময়ের ছোট পিসি আলো। আজ পাড়াপড়শি অনেক মানুষ আছেন বটে, তবে সমালোচনা করতে। আলোর হাত ধরেই শহরে চিকিৎসা চলছিল সুনন্দার। ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা করার পর এই অম্লান বোসের কাছেই দেখানো। তারপর থেকে ধীরে ধীরে সুনন্দা সুস্থ হয়ে ওঠে। 42 বছরের ডাক্তার মানুষটি বড় ভালো। এত অল্প বয়সে তার অনেক নাম ডাক। সুনন্দা দেখতে সুশ্রী, শান্ত, মিষ্টি স্বভাবের। চোখ দুটো বড় মায়াবী, এক চোখে দেখলেই পছন্দ হয়ে যায়। তাই এতদিন ধরে চিকিৎসা করতে করতে ডাক্তারের নজরে কখন পড়ে গেছে সেও জানে না। তবে ডাক্তার একথা গোপন করেননি। সুনন্দাকে তার ভালো লাগে একথা শোভাদেবীর কাছে সরাসরি বলেছেন। শোভাদেবী পুরনো দিনের মানুষ হলেও এতে বিরক্ত হননি, বরং সুনন্দাকে মেয়ের মতো বুঝিয়ে চলেছেন। কিন্তু না, সুনন্দার আপত্তি ওখানেই। তন্ময়কে ছাড়া সে আসন দিতে পারবে না। পিসি বৌদির সাথে সহমত। সত্যি তো এত অল্প বয়সের মেয়ে, তার উপর কতটুকু ছেলে, ওদের ভবিষ্যৎ ভেবেই ওকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শোভাদেবী বললেন, তুমি এবার তোমার মতো করে বুঝিয়ে নাও বাবা। আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি কোথায়। শোভাদেবীর হাতটা ধরে শান্ত গলায় অম্লান বলে উঠল, চিন্তা করবেন না মাসিমা, ওর অবস্থায় আমি থাকলে বোধহয় এটাই করতাম। মনে হতো কেউ যেন করুণা করছে, এটাই স্বাভাবিক। শোভাদেবী ছলছল চোখে অম্লানের হাত দুটো চেপে ধরতেই, কিচ্ছু ভাববেন না, আমি তো আছি সবসময়ের জন্য। এর মধ্যেই সুনন্দাস নিজে থেকেই চা করে নিয়ে এলো এ ঘরে। শোভাদেবী, মামনি, তোরা বসে কথাবার্তা বললে নে কেমন? কিছুক্ষণ চুপ করে থেকে সুনন্দা বলল, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। অম্লান, তা খাচ্ছি, তবে একটা খবর দেওয়ার ছিল। সুনন্দা আস্তে করে বলল, কিসের? না মানে তেমন কিছু নয়, ওই আমাকে হয়তো বাইরে যেতে হতে পারে। তবে হ্যাঁ, একেবারে থেকেও যেতে পারি। একলা মানুষ, কোনো পিছুটান তো নেই, আর ফিরে আসা কিসের? সুনন্দা একটু যেন চুপ করেই রইল। তার মুখটা যেন বিষণ্ণ দেখাচ্ছে। অম্লান ঠিক দেখছে তো? প্রায় 2 বছর ধরে দেখছে ওকে। প্রথম দিন যেদিন পেশেন্ট হিসেবে এসেছিল সেদিনই যেন অম্লান ওর মধ্যে কিছু একটা দেখতে পেয়েছিল। তাই তো হৃদয়ের কোণে মনের অজান্তেই ভালোবাসা জন্মেছিল। তারপর একটু একটু করে তাকে আপন করে নেওয়া। কিন্তু সুনন্দা যেন বুঝতেই চায় না কি চায় সুনন্দা। চোখে মুখে কিসের আভাস। অম্লান চায় চুমুক দিতে দিতে বলে, বুবুন বাবুর কোনো আওয়াজ পাচ্ছি না। ও আজ দুপুরে ঘুমোয়নি, একটু আগে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, কবে যাওয়া হচ্ছে? কথাটা যেন মনের দরজায় কড়া নেড়ে গেল অম্লানের। আবারও সুনন্দা বলে ওঠে, আচ্ছা, ওখানে কি যেতেই হবে? অম্লান যেন একটু সাহস পেল। এবার এগিয়ে এসে বলল, তুমি যদি বলো তবে ভেবে দেখতে পারি। সুনন্দা মাথাটা নিচু করে চুপ করে রইল। এই চুপ করাটাই অম্লানকে সবটা বুঝিয়ে দিল। সুনন্দার মুখটা তুলে ধরে বলল, তুমি যাতে খুশি থাকো আমি সেটাই করার চেষ্টা করব। শুধু এটুকু বলবো, তুমি খুশি থাকো, নিজে আগের মতো হয়ে ওঠো। সুনন্দা আস্তে আস্তে অম্লানের হাতে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। অম্লান তাকে কাছে টেনে নিয়ে একসাথে পথ চলার ভরসা জোগায়।
এতদিন শুধু আষাঢ়ে মেঘ দেখে এসেছে, আজ যেন দিঘির জলে চাঁদের ঝিলিক। মনে মনে সে বলে তার ভালোবাসা মিথ্যে নয়। সুনন্দাকে সে নতুন জীবনের পথ দেখাবে, এ শুধু স্বপ্ন নয়, আজ সত্যি হতে চলেছে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। এক বুক খুশি নিয়ে সে বেরিয়ে যায় তার চেম্বারের উদ্দেশ্যে। সুনন্দা এক ছুটে শাশুড়ির ঘরে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, আমি খুব ভুল করে ফেললাম না তো মা? মা, তুমি বলো না, আমাকে ক্ষমা করে দেবে তো মা? শোভা দেবী স্নেহের হাতটা তার মাথায় বুলিয়ে দিতে দিতে বলল, ওরে কিসের ভুল? হ্যাঁ, কোনো ভুল নয়। আর ক্ষমা আমি করব, সে ক্ষমতা কোথায় সোনা? সেসব কিছুই ওপর থেকে তিনিই করে চলেছেন। তিনিই তো পথ প্রদর্শক, তার ইশারাতেই আমরা চলি। এ জগতে ভালো মন্দ সব তিনি নির্ধারণ করে রেখেছেন। মানুষের কি ক্ষমতা আছে বলতো? সব ভালো হবে, দেখবি, সব ভালো হবে। কথাগুলো বলতে বলতে তার চোখের কোণটাও ছলছল করে উঠছে। সেও তো একটা নারী। নারী হয়ে একজন নারীর যন্ত্রণা বুঝবে না? নারী তো বোঝে এই নারীর ব্যথা, তবেই না সে মেয়ে থেকে মা, মাসি, ঠাকুমা, দিদিমা, সব কিছু। তুই কাঁদ, জোরে পাগলি কাঁদ, দেখবি সব ব্যথা হালকা হয়ে যাবে। অম্লান ছেলেটি বড় ভালো মানুষ রে মা। এ সংসারে একজন ভালো মানুষ পাওয়া, সেও ওই ঈশ্বরের কৃপা। আলো ঠাকুরজি কাল আসবে, একটু আগেই ফোন করেছিল। এর মধ্যেই বুবুর মা মা করতে করতে নিচে নেমে এলো। শোভা দেবী তাকে কোলে নিয়ে আদর করে বলে, দাদুভাই, তোমার ঘুম হয়ে গেল সোনা? ওরে আমার সোনা মানিক বলে আদর করতে লাগলো। বুবুনের নজর গেল মায়ের দিকে। অমনি, ও ঠাম্মা, মা কাঁদছে কেন? দুষ্টুমি করেছিল তাই তুমি বকেছ? তার অনেক প্রশ্ন। ওরে সোনা, না বাবু, তোদের আমি বকতে পারি? তাহলে? ওই তো তুমি যেমন মাকে না দেখতে পেলে কান্না জুড়ে দাও, ওই তেমন তোমার মাও মায়ের জন্য মন খারাপ করেছে বলে কাঁদছে। তুমি তো মায়ের মা। হ্যাঁ, আমি একটা মা, আর একটা মা ওই তোমার দিদু, বুঝলে? ও ও মামনি, চোখে মুখে জল দিয়ে নে দেখি। আমি একটু কফি বানিয়ে আনছি। শোনো দাদু, দুপুরবেলায় আমি একটা কেক বানিয়েছি, চলো, শিগগির খেতে হবে না? ঠাম্মা, তুমি বলেছিলে না আমাকে আজ থেকে আমাকে পার্কে নিয়ে যাবে? যাবো বাবা, আজ নয়, এই তো সবে জ্বর থেকে উঠেছ, এখন 2 দিন যাক, তারপর নিয়ে যাব। প্রমিস করছো তো? ঠাম্মা হেসে বলে, ওরে হ্যাঁ রে, তাই হবে। ও ভালো কথা, ডাক্তার আঙ্কেল এসে রিপোর্ট দিয়ে গেছে, আর বলেছে বুবন বাবুকে নিয়ে রবিবার বাইরে বেড়াতে যাবে। ওহো, কি মজা, কি মজা, বেড়াতে যাব। আরও একটা জিনিস আছে। কি ঠাম্মা? ওই দেখো, ছোট টেবিলের ওপর আছে, যাও তুমি গিয়ে দেখো দেখি। সে আনন্দে টেবিলের কাছে গিয়ে প্যাকিং বাক্সটা নিয়ে এলো। দাও, খুলে দাও। এই খুল যা, সিমসিম। ও মা, মাউতার গান। বুবন খুব খুশি হয়ে তার মাকে দেখাতে লাগলো। জানো, আঙ্কেলও বাজায়। ও তাই নাকি? কই রে মামনি, আয় খাবি আয়। আসছে মা, কাল পিসি দিদা আসছে বুবুন। ও, তাহলে খুব মজা হবে। ঠাকুরজি, আমি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই কাজে পা বাড়িয়েছি। জানি পাড়া পড়শির ফিস কানাঘুষো গুঞ্জন দিন দিন বাড়বে, বই কমবে না। জানো, সেদিন দত্তগিন্নি আর ঘোষগিন্নি আমাকে দেখেই বলছে, সাপে বড় হয়েছে দেখছি, বউ বিধবা হতে না হতেই বর জুটিয়ে নিয়েছে। ছি ছি, এসব কথা কি করে বলে বলো দেখি? ওর মেয়েটাও তো সুনন্দার বয়সী, আগে এসে কত গল্প করত। তার মা এখন আমাদের বাড়িতে আসতে বারণ করে দিয়েছে। ওহ বৌদি, তুমি ওই লোকের কথায় কান দিচ্ছ? আরে এসব মানুষ আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে, বুঝলে? মানুষের ভালো যেমন দেখতে পারে না, আবার খারাপ সময়েও মুখ টিপে হাসে। এত বড় বিপদ গেল, কোথায় ছিল তারা? এই তো সেবার যাবার সময় দেখা হলো মণিশঙ্কর বাবুর সাথে। ওই যে গো, দাদার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওনার। ও হ্যাঁ, ওনাকে চিনব না বলো কি? কত ভালো মানুষ। আগে তবু এদিকে এলে বাড়িতে আসতেন, ইদানিং আর আসেন না। উনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, বয়স হয়েছে তাই খুব একটা বাইরে বেরোতেন না। এখন একটু হাঁটতে বেরোন, তাই তো দেখা হলো।
তোমাদের কথা বারবার বলছিলেন। শোনো বৌদি, কথাকে কেচ্ছা বানিয়ে তো রটাতে মানুষের আর সময় লাগে না। একটু আধটু ওনাদের কানেও গেছে। তোমাদের সব খবর নিলেন আর বললেন বৌঠান কোনো ভুল করতে পারেন না, এইটুকু আমি জানি। তবে কি জানো, পরিস্থিতি মানুষকে এমন জায়গায় এনে দাঁড় করায়, তখন সে নিরুপায়, বুঝলে। তবে প্রফেসর সত্যেন রায় তো আমাদের ভীষণ পরিচিত। উনি আমাকে বললেন যে ডক্টর অম্লান মানুষটি বড় মনের। ডক্টর রায় তো অম্লানের কাছে দেখানোর জন্যই পাঠিয়েছিল। ওনার সাথে অম্লানের ভীষণ ভালো সম্পর্ক। ওকে তো ছাত্র অবস্থা থেকেই চেনে। তাই সব কথা ডক্টর সত্যেন রায়কে জানিয়েছে অম্লান। উনিও খুব খুশি আজকের দিনে এমন একটা ভালো কাজ কজন করতে পারে। ঠাকুরজি, এ সংসারে এসেছি কম দিন তো হলো না বলো। তাই অভিজ্ঞতাই বলো আর শিখেই বলো, আমি মানুষ চিনতে ভুল করিনি। ওদের নতুন সংসারটা হাসি খুশিতে ভরে উঠুক ঠাকুরজি, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। তোমার চোখে জল কেন বৌদি? আলোর হাতটা ধরে। তুমি আর জন্মে আমার মা ছিলে গো, নইলে সকলেই যখন এই বিপদে মুখ ফিরিয়ে নিয়েছে, তুমি সেই থেকে ঢাল হয়ে দাঁড়িয়ে সব করে চলেছ। আজ সুনন্দাকে সুস্থ করতে পেরেছি, সবটাই তোমার জন্য, সবটাই তুমি। আচ্ছা, তুমি কি রকম মানুষ? আমার কাছের মানুষ বলতে তো তুমি বৌদি। তোমাদের পাশে থাকবো না তো কি? আমার কিছু হলে তুমি থাকতে না? এসব কথা বলে না ঠাকুরজি, ঈশ্বর তোমার সবসময় মঙ্গল করুন। আমাররা মেয়েবেলা থেকে সব তোমার কাছেই আবদার। ভালোবাসা, স্নেহ, মমতা মুখে বলে বোঝানো যায় বলো? ভালোবাসা দিয়ে এই সংসারের সকলকে আপন করে নিয়েছিলে, কিন্তু একে একে তো সবাই দূরে চলে গেল। একবার ফোন করেও দেখে না। ওসব কথা থাক না। কেন থাকবে কেন? কোনোদিন মুখ ফুটেই কাউকে কিছু বললে না আর প্রতিবাদ করবে? চিরদিন শুধু দিয়ে গেলে নিজে কি পেয়েছ? না না, আর একটি কথাও নয়। আলো, ঠাকুরজি, তোমার মতো একটা মানুষকে পেয়েছি, এটা কম কথা? এ যে তার কৃপা। সুনন্দা আজ অনলাইনে কি খাবারের অর্ডার করে এনেছে, চলো সকলে একসাথেই খাবো। ভুবন ঘুমিয়ে পড়েছে, মোবাইলে গান বাজছে। আমার সকল দুঃখের প্রদীপ ছেলে, দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজার হয়নি সমাপন। সুনন্দার চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। এমন সময় বেশ কয়েকবার মেসেঞ্জারে টুংটাং শব্দে চমকে উঠল সে। এই রাতে কে? মনের মধ্যে ভয় নিয়ে ফোন হাতে নিতেই দেখে অম্লান। অম্লান, তুমি আমার উপর ভীষণ রাগ করেছ তো? কথা বলবে না? আমি মানুষটা বোধহয় তোমার কাছে খুব খারাপ, তাই তো? কিন্তু বিশ্বাস করো, আমি এত পেশেন্ট নিয়ে কাজ করেছি, কোনোদিন কারোর সাথে এমন হয়নি। শুধুমাত্র তোমার বেলায় কেন এমন হলো বলতে পারো? আচ্ছা, আজ কেমন যেন সব ওলট পালট হয়ে যাচ্ছে, বুঝলে। প্লিজ কিছু বলো। বলবে না সুনন্দা? তোমার উপর কোনো জোর করে নয়, ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নিতে চাই। সুনন্দা ভেজা চোখের পাতাটা মুছতে মুছতেই, আমার এত সুখ সইবে তো? অম্লান, এভাবে কেন ভাবছো তুমি? এখন থেকে আর তুমি একা নাও সুনন্দা, আমরা তিনজন একসাথে পথ চলবো। আমার ইচ্ছে তুমি শুধু বুবুনের মা হয়ে থাকলে চলবে না, বুঝলে। আমার অনেক সন্তানের মা হতে হবে, কেমন? পরশু রবিবার আমরা বেরোচ্ছি, মাসিমাকে সব বলা আছে। এখন ঘুমিয়ে পড়ো। সুনন্দার মাথায় আবার কথাটা ঘুরপাক খাচ্ছে। এটা কি বলল? অনেক সন্তানের মা? রাতে এসব ভেবে ঠিক ঘুম হয়নি। ঠিক করলো মাকে বলবে। এসব কি বলছে অম্লান? সারাদিন কাজকর্ম করছে ঠিকই, কিন্তু একটু যেন অন্যমনস্ক। সে কতবার বলতে চেষ্টা করছে মাকে বলার, কিন্তু আবার ভাবছে এসব কথা মাকে বলা ঠিক হবে। এইসব চিন্তা করে চলেছে। ফল কাটতে গিয়ে অমনি হাতটা কেটে গেল। করে উঠতেই, ও মা! হাত কাটলি মামনি? কই দেখি দেখি। কিছু না বলে হাতটা উপরে তুলতেই কপালে ঠেকে লাল রং সিঁথির আলপথ ছুঁয়েছে তা জানে না। এই যে এই ওষুধটা লাগিয়ে দিচ্ছি, এক্ষুনি রক্ত বন্ধ হয়ে যাবে বলেই শোভা দেবীর নজর যেতেই, ওরে মামনি, ঈশ্বর যেখানে তোকে রঙিন হতে বলেছে, আমার সাধ্য কি রং মুছে দেবার? রঙিন জীবন যে তোকে হাতছানি দিয়ে ডাকছে,
মা চেপে ধর, আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সুনন্দা। কোনো চিন্তা করিস না, এ হলো শুভ লক্ষণ। আচ্ছা মামনি, তোর ওই পছন্দের শাড়িটা তো পরা হয়নি। মা, আমি বলি কি, ওই শাড়িটা রবিবার পরিস, কত শখ করে কিনেছিলি। মা, ওটা তো কোনো কিন্তু নয়, এখন থেকে তুই ওরকম রঙিন শাড়ি পরবি। কতদিন পর আজ সুনন্দা পছন্দের রয়্যাল ব্লু আর বেবি পিঙ্ক কালারের শাড়িটা পরেছে। বাহ, খুব সুন্দর লাগছে মামনি তোকে। মাথায় স্নেহের পরশ ছুঁয়ে দিলেন। অম্লান যথারীতি এসে শোভা দেবীর আশীর্বাদ নিয়ে ওরা বেরিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা গাড়িতে এসে তারা এসে পৌঁছালো শান্তিকুঞ্জ নামে আশ্রমে। মনোরম পরিবেশে তৈরি ছোট ছোট শিশুদের জন্যই আশ্রম। এসো সুনন্দা, ভেতরে চলো, সব বলছি। ডাক্তারের গাড়ি দেখে বলাই ছুটে এসে নমস্কার জানিয়ে বলল, আসুন স্যার, আমি ওপরের ঘর গুছিয়ে রেখেছি। সুজয় গাড়ির সব জিনিসপত্রগুলো তুমি ব্যবস্থা করে রেখে এসো। বুবুনবাবু, চলো, দেখবে এখানে তোমার কত বন্ধু আছে। শোনো, তুমি সবাইকে আজ নিজে হাতে চকোলেট দেবে, কেমন? আঙ্কেল, ওই বাগানে চলো না। আচ্ছা চলো। সুনন্দা, তুমি যাও, আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি। কমলা মাসি এগিয়ে এসে বলল, তোমাদের চা জলখাবার তৈরি করেছি, এক্ষুনি দিচ্ছি। ঠিক আছে, তুমি দিদিমণিকে নিয়ে যাও, আমরা আসছি। এসো দিদিমণি, এ ঘরে এসো, বিশ্রাম করো। দিদিমণি, তুমি চাও খাও না কফি? দুটোই খাই, তবে এখন চা, কেমন? ভোলা বাগানের কাজ করছিল, ডাক্তারবাবুকে দেখে হাত জোড় করতেই বলল, তোমার ছেলে এখন কেমন আছে ভোলা? আগে ভালো আছে, আপনার দেওয়া ওষুধ খেয়ে এখন সুস্থ আছে। বলাই এসে বললে, স্যার আজ চেম্বার করবেন? কি বলছো, চেম্বার করব না? সপ্তাহে একটা দিন ওই মানুষগুলোর জন্যই তো আসি। 10 তারিখে ওষুধগুলো পাঠানো হয়েছিল, সব মিলিয়ে রেখেছ? হ্যাঁ স্যার। বুবুন তো এত সুন্দর জায়গা পেয়ে খুব খুশি। আঙ্কেল, আমি ওদিকে যাব? তুমি আগে চলো, কিছু খেয়ে নেবে তারপর। আমি তো খেয়ে এসেছি, আমাকে নিয়ে চলো। ভোলা বলল, স্যার আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। অম্লান ঘরে এসে বলল, সুনন্দা, এই রে, দেখছো এই আশ্রমটা আমরা 6 জন মিলে এই কাজটা করছি। দেখছো না এখানের মানুষজন ঠিকমতো চিকিৎসা পায় না, ওষুধ নেই, বলতে গেলে ওরা খুব অসহায়। তাই আমরা পালা করে সপ্তাহে একদিন এখানে ওদের দেখে ওষুধপত্র দিয়ে থাকি। এই আমি আজ দেখব পরের সপ্তাহে সত্যেন স্যার আসবেন। প্রতি রবিবার এরকম করে আমরা এভাবে ওদের দেখি। কাল ঘাবড়ে গেছিলে তো? কিসের জন্য? ওই যে বললাম আমার অনেক সন্তানের মা হতে হবে। একটু থেমে থেকে সুনন্দা, না ঠিক তা নয়, তবে কি দুশ্চিন্তা হচ্ছিল তো? আজ সব জল্পনার অবসান করবে। দেখো, জীবনে আমি মিথ্যে বলতে পারি না, তাই তোমার সাথে নতুন জীবনে পা দেবার আগে তোমাকে সব দেখাতে চাই। তোমারও তো সব জানা উচিত। এরপর তোমার ভালো লাগা মন্দ লাগাটাও জানতে হবে। আমাকে বলো, এই যে বিল্ডিংটা দেখছো, এটা স্কুল আপাতত ক্লাস 5 অবধি আছে, এরপর চেষ্টা করছি ক্লাস 10 অবধি। এই বাচ্চাগুলো অনাথ, এদের দেখাশোনা, খাওয়া দাওয়া, লেখাপড়ার সমস্ত কিছুর জন্য আমাদের একটা ফান্ড আছে। খুব যত্ন নিয়ে এদের গড়ে তোলার চেষ্টা করছি। নাও, খেয়ে নাও, তারপর তোমাকে ওদিকে নিয়ে যাব। ঠিক 11টায় আমি চেম্বারে বসবো, তারপর দুপুরের খাবার সবাই একসাথে। বুবন ভোলার সাথে স্কুল বিল্ডিংয়ের দোতলা থেকে ডাকছে, আঙ্কেল, মা দেখো আমি এখানে। ও মা, এর মধ্যে ভাব জমিয়ে ফেলেছে। ওর এখানে ভালো লেগেছে। এই ছেলেমেয়েরাই আমাদের সন্তান, ওদের মা হতে পারবে না সুনন্দা? কি বলছো? আমার সে যোগ্যতা আছে? আছে আছে, আলবাত আছে। তোমার কেস হিস্ট্রি পড়ে তারপর তোমাকে যেদিন প্রথম দেখলাম সেদিন বুঝেছিলাম তুমি এ কাজের উপযুক্ত। তাছাড়া বুবুনকেও তো মানুষ করতে হবে, ও ছোট থেকে এসব দেখে বড় হলে আদর্শ মানুষ হতে পারবে। দেখো, খুব ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। বাবা অনেক রোগ ভোগের পর মারা গেছেন, তাই মায়ের স্নেহটা পাইনি। একটু বড় হতেই কাকাবাবু হোস্টেলে দিয়েছিলেন। তারপর জার্নি করতে করতে এখানে বহুবার বাইরের অফার আমি ছেড়ে দিয়েছি। এবারেও ঠিক সিদ্ধান্তও নিতে পারছিলাম না। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে কি করতাম জানি না, তবে এই আশ্রমকে সাথে করেই বাঁচতাম। বুবুন এখন শুধু তোমার নয়,
আমাদের সন্তান। সুনন্দা, তুমি না চাইলে আমি সন্তান চাইব না। বলতে চাইছি আমাদের আর কোনো সন্তানের প্রয়োজন নেই বলেই মনে করি। তুমি দেখো তো, ওই যে শিশুগুলো, ওরা তো কারো গর্ভের সন্তান। ওদেরকে তো আনা হয়েছে এই পৃথিবীতে, অথচ ওরা আজ অনাথ। ওরাও তো বাবা মায়ের ভালোবাসা পেতে চায় বলো, কিন্তু ওরা হয় কোনো মানুষের লালসার শিকারের ফল, নইলে নিছক ভালোবাসা নামক শরীরকে ভোগ করার এক অবাঞ্ছিত সন্তান। কথাগুলো বলতে বলতে অম্লান কিছুক্ষণের জন্য কোথায় হারিয়ে গেল। সুনন্দা এত সব দেখে শুনে হতবাক হয়ে ভাবল, ইস, এতদিন আমি অনেক অন্যায় করেছি ওর সাথে। এত বড় একজন মানুষকে আমি কত ছোট বড় কথাও শুনিয়েছি, মাকেও এর জন্য দোষারোপ করেছি। ছি ছি। কি ভাবছো সুনন্দা? এক হাত চকিয়ে বলে, কই কি শোনা তো, কিছু তো একটা নিশ্চয়ই। এবার অম্লানের হাতটা ধরে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেবে তো? ক্ষমা কি বলছো সুনন্দা? শোনো, তোমার পরিস্থিতি তোমাকে করিয়েছে, তোমার দোষ নয়। এটা কেন করেছো জানো? তুমি একজন আদর্শ নারীর কাজ করেছো। তোমার জীবনের প্রথম পুরুষ মানুষ তন্ময়, তার ভালোবাসার কাছে আমি তুচ্ছ সুনন্দা। আমি কতটা ভালোবাসতে পারবো তোমাকে আর কতটাই সুখে রাখতে পারবো জানি না, তবে আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে ভালো রাখার। তুমি এত বড় একজন ডাক্তার, এত বড় মনের মানুষ, তোমাকে পাশে পেয়েছি, এ আমার পরম সৌভাগ্য। আমার কি আছে বলো? আমি একটা সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা ছিল না মামাদের কাছে মানুষ, তবে বিলাসিতার জীবন কাটাতে না পারলেও তাদের কাছে আদর ভালোবাসা পেয়েই বড় হয়েছি। শাশুড়ি মা একটা বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখে পছন্দ করেই ছেলের বউ করে আনেন। উনিও খুব ভালো মানুষ। আমি কোনোদিন বুঝতেই পারিনি যে আমি শ্বশুরবাড়িতে আছি। আমি সেটা জানি, তাই তো মাসিমার স্নেহের বাঁধনে কখন আটকে গেছি নিজেই জানি না। একেই বোধহয় বলে মায়ের ভালোবাসা। আজ বুঝতে পারছি। চলো, তোমাকে ওই বিল্ডিংয়ে নিয়ে যাই। সকলে উঠে দাঁড়াতেই, আরে সকলে বসুন। আজ কেমন আছেন মিনতি দেবী? এখন হাঁটতে অসুবিধা হচ্ছে না তো? এই 2 দিন হলো পা ফেলতে পারছি। তুমি তো সাক্ষাৎ ভগবান বাবা, তোমাদের জন্য তো চলাফেরা করতে পারছি। সকলেই একসাথে বলে উঠল, তুমি ভগবান, আর আশীর্বাদ করতে লাগলো। উনি বুঝি আশ্রমের নতুন দিদিমণি? হ্যাঁ, এখন থেকে প্রতি সপ্তাহে আসবে তোমাদের দেখতে। সুনন্দা নিজের চোখে আজ এক নতুন জগৎ দেখতে পেল। কত অসহায় মানুষকে ভালোবাসা দিয়ে সেবা করে চলেছে অম্লান। ফুলের মতো নিষ্পাপ ছেলে মেয়েদের অবলম্বন অম্লান। কত স্বপ্ন, কত আশা নিয়ে ওরাই শান্তিকুঞ্জে বড় হচ্ছে। ওদের যে বিশ্বাস, ভালোবাসা, সে তো স্বর্গীয় অনুভূতি। তার হারিয়ে ফেলা জীবনের মাঝে আজ সুনন্দা নতুন করে জীবনকে গড়ে তুলতে সাহস পেল। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।